দর্শক আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। আমরা কয়েকদিন ধরেই আমাদের গণমাধ্যমে যে বিষয়টি আলোচনা ছিল সেটি হচ্ছে প্রতারণা, স্বাস্থ্য খাতের প্রতারণা। সেই প্রতারণা কিভাবে বন্ধ হবে এই শিরোনামে আজকে আমরা কথা বলবো। জিকেজি চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন সাবরিনা আরিফ চৌধুরীকে আজ দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল সাবরিনাকে আদালতে নেওয়া হবে। এদিকে সরকারি চাকরি করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা এবং অর্থ আত্মসাতের মতো শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় সাবরিনাকে সাময়িক বরখাস্ত করেছে। সম্প্রতি করোনা টেস্টের সনদ জালিয়াতির ঘটনায় জিকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ও রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদের নাম উঠে এসেছে, যদিও এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি রিজেন্টের মালিককে। এদিকে আবার রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের এই চিঠির বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ করা হয়েছে। এইসব বিষয়ে আজকের আলোচনা। দর্শক, আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথিরা যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন মেহেদি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান, এবং আমাদের সাথে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনাদেরকে তো স্বাগত জানালামই। আমরা অতিথিদের সাথে আলোচনায় চলে যাই। যে বিষয়টি আজকে সবচেয়ে বেশি আলোচিত, যে দুপুরেই সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই সাথে সরকারি হাসপাতালে চাকরি করেন এবং বেসরকারি হাসপাতালেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। এই বিষয়ে আমি শুরুতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই। আমরা এখন শুনছি যে এই সাবরিনা চৌধুরী মানিককে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি সরকারি একটি মেডিকেল কলেজে, সরকারি একটি হাসপাতালে চাকরি করার পরেও তিনি একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান, জিকেজির চেয়ারম্যান তিনি। এই অভিযোগটি এখন যখন জালিয়াতির খবর সামনে এলো তখন সবাই জানলো, তখন বরখাস্ত করা হলো। কিন্তু এটি কি আসলে এখন হওয়ার কথা ছিল, নাকি এই অনিয়মের বিষয়টি আরও আগে সামনে আসা উচিত ছিল, কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই হিসেবে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আসলে আরও আগে আসা উচিত ছিল? কি বলবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক? আমি একই বিষয়টি নিয়েই আমি অধ্যাপক ডক্টর জিয়া রহমান আপনার কাছে এই বিষয়টির আসলে উত্তরটি খুঁজতে চাই। সেটা হচ্ছে যে এটা একটা দুর্ভাগ্য আমাদের, আসলে যদিও আমরা বলছি এখন আসলে এভাবেই আমাদের দেশের যে আমলাতন্ত্র বা রাষ্ট্রের যে অ্যাপারেটাস গুলো আছে তার মধ্যে যে সমস্যাগুলো আছে আমরা একাধিকবার বলছি। এই যে জিকেজের চেয়ারম্যানের কথা বলছেন কিংবা শাহেদের কথা বলছেন, এই শাহেদ বা জিকেজের চেয়ারম্যান যিনি আছেন সাবরিনা, এরা কি একভাবে তো এই জায়গায় এই ধরনের কোন মাফিয়া ডন বলি বা এই ধরনের ক্রিমিনাল যে অ্যাক্টরস বলি, তারা কিন্তু নিজের চেষ্টা একা একা কখনো এটা তৈরি হতে পারে না। স্পেশালি আমাদের মতো দেশে যেখানে রাষ্ট্রের শক্তি অত্যন্ত শক্ত, রাষ্ট্রের ক্ষমতা অত্যন্ত শক্ত। এটা শুনতে হয়তো মনে হবে যে আমি হয়তো ভুল বলছি, কিন্তু পলিটিক্যালি আমাদের রাষ্ট্র কিন্তু আমেরিকার রাষ্ট্রের চেয়ে শক্তিশালী ইন এ সেন্স যে আমার যে অ্যাপারেটাস গুলো আছে, পুলিশ বাহিনী, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এগুলো কিন্তু এত রিজিড, এত শক্তিশালী, এত ক্ষমতাশালী, যেটা আমেরিকার এই অবস্থাটা এরকম না বা উন্নত বিশ্বে না। সেখানে সাধারণ মানুষ বা সিভিল সোসাইটিটার মধ্যে ক্ষমতাটা ডিফিউজ হয়ে গেছে। সেই কারণে কিন্তু ট্রাম্প চাইলেও কিন্তু একটা কিছু করতে পারে না। আপনি দেখেন কয়েকদিন আগে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কথা বলতে চেয়েছে, সেখানে প্রতিবাদের যে ঝড় ফুটেছে। তো কাজেই আমি বলবো যে এই গতানুগতিক কাঠামো, রাষ্ট্রের কাঠামোর মধ্যেই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো নিহিত আছে। এই শাহেদরা একদিকে যেমন পলিটিক্যাল প্যাট্রোনাইজেশনের মধ্যে থাকে, তাদের নিশ্চয়ই তাদের গুরুরা আছে যাদেরকে হয়তো তাকে মাসওয়ারা দিতে হয়, টাকা দিতে হয়। ঠিক একইভাবে আপনার এই ব্যুরোক্রেসির মধ্যেও যারা এই সমস্ত অ্যাক্টিভিটিস পরিচালনা করার মধ্যে। ডক্টর জিয়া রহমান, আমার এই বিষয়ে জানার প্রশ্নটি যে আসলে তারা কি এই সুযোগটা কি আসলে মদতদাতাদের কাছ থেকে পাচ্ছেন, নাকি আসলে এটি স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের এক ধরনের অবহেলার কারণেই এই সুযোগটি পেয়ে এসেছেন?
না, এটা আসলে আপনি মানে আপনি খেয়াল করে দেখেন, আপনি কথা বলবো, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছেন, এখানে মেহেদী ভাই আছেন, রিয়াজুল হক সাহেব আছেন, আমাদের বিচার জাস্টিস সাহেব আছেন, সবাই কিন্তু আমরা জানি 80 দশকে আপনার মনে আছে নিশ্চয়ই যে একটা TNT-র একটা টেলিফোন আনতে 5,000 টাকার টেলিফোন আনতে হবে 40,000 50,000 টাকা লেগেছে। তিতাস গ্যাস, ওয়াবদার আপনার ওয়াটার বোর্ডের যে যে পাথর নিক্ষেপ করা পানিতে এবং তার সঙ্গে দুর্নীতি, তো তিতাস গ্যাসের দুর্নীতি, এইসব জায়গায় কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন মানে এই দুর্নীতির বাসা বেঁধেছে। সেখানে এই আপনার আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়টা যে কোনো কারণেই হোক, আবার আপনি মানে শুধু আপনার তো আলোচনাটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর আসছে, আপনি শিক্ষা অধিদপ্তরে যান, সেখানে যে লেনদেন হয় মানুষকে মানে যে পরিমাণ ঘুষ লেনদেন, এগুলো সবাই কম বেশি আমরা চাই। তার মানে হচ্ছে যে এই কাঠামোটাকে আমরা ভুলতে পারছি না। এই কাঠামোটা যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে, এর ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ডিফিউজ বা ডিসেন্ট্রালাইজ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন সাহেব ঘুরে ফিরে একজন সাহেব আবার নতুন সাহেব আসবে, আবার শাহেদ আসবে, আরো কত শাহেদ আছে, আরো কত সাবরিনা আছে সেটি আমরা জানি না। সেটিও নিশ্চয়ই যদি ঘটনা সামনে আসে, না হলে তারা আড়ালেই থেকে যাবে হয়তো। আমি এই বিষয় নিয়ে কাজী রিয়াজুল হক, তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আসতে চাই, যেটি আমি ডক্টর জিয়া রহমানের কাছেও বলছিলাম, যে এই সাবরিনা তো দীর্ঘদিন ধরেই তিনি একটি বেসরকারি হাসপাতাল জিকেজির চেয়ারম্যান হিসেবে আছেন। কিভাবে সম্ভব এখন যেই অভিযোগে তাকে বরখাস্ত করা হলো, সেই অভিযোগ আগে কেন খতিয়ে দেখা হলো না? কাজী রিয়াজুল হক, কাজী রিয়াজুল হক কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন না, আমরা তার কাছে আবার আসবো। আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই যে বিচার প্রক্রিয়ায় আমরা শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে যেটি জানতে চাই, একটা প্রশ্নই আসলে করতে চাই, যে এই যে আমরা বলছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা কাজী রিয়াজুল হক আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আমি প্রশ্নটা আপনার কাছে আবার করি, যে তিনি আসলে আমরা বলছিলাম যে সাবরিনা একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান দীর্ঘদিন ধরেই, তাহলে এই ঘটনাগুলো সামনে আসার পরেই কেন তার বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিল? এর আগে একজন সরকারি চাকরিজীবী হয়ে তিনি কিভাবে একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান ছিলেন, সেই বিষয়গুলো কেন কেউ খতিয়ে দেখলো না? কাকে বলছেন? কাজী রিয়াজুল হক আপনাকেই বলছি। জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, না সেটাই তো আমাদের সবারই প্রশ্ন, যে এই ভদ্র মহিলা, শি ইজ এ ডক্টর ইন এ গভর্নমেন্ট হসপিটাল, তো সেখানে থেকে সে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বেসরকারি সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে, কিভাবে করছে, এবং এটা স্বাস্থ্য অধিদপ্তর জানতেই পারলো না বিষয়টা, এবং এরকম একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। বিষয়টা কি জানতেই পারলো না, নাকি জেনেও না জানার মতো অবস্থায় ছিল, বা তাদের মদস্পুষ্ট হয়েছিল? আপনার কি মনে হয়? তারা জানতে না পারার কোনো কারণই নেই। কারণটা হচ্ছে যে ও তো সম্পূর্ণ পরিচয়ের ভিতর দিয়ে আসছে, ও তো নিজেকে এক্সপোজ করছে যে আই এম দ্য চেয়ারপারসন, এট দ্য সেম টাইম শি ইজ এ ডক্টর। তো এইটা তো আর গোপন থাকার পরে বড় তো গোপন লুকিয়ে কিছু করে না। কারণ কিছুদিন আগে যখন তাদের জেকেজি যে বুথের ঘটনাটি ঘটলো, তিনি কিন্তু গণমাধ্যমে চেয়ারম্যান হিসেবেই বক্তব্য দিয়েছিলেন, তখন তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয়ার বিষয়টি আমরা দেখি না। এইটাই বলবো, স্বাস্থ্য অধিদপ্তর দেখেন এই শুরু থেকে, এই করোনা সমস্যার শুরু থেকেই দেখেন, যদিও আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে করোনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছিল, কিন্তু তারপরে দুঃখজনক হলেও সত্য যে এইটা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ, তাদের ভিতরে সমন্বয়হীনতার অভাব, তাদের দূরদর্শিতার অভাব, তাদের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এর কারণে অনেকগুলো দুর্নীতি এর মধ্যে ঘটে গেছে। সেই কিট কেনা থেকে শুরু করে আজকে এই যে আপনার এখন যেটা ঘটলো, যেটা নিয়ে আমরা কথা বলছি, জেকেজি বা অথবা রিজেন্ট হাসপাতালের কে নিয়ে, এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলো যে আমাদের জন্য একটা কত বড় ক্ষতি করে দিল। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি তৎপর থাকতো, এই ঘটনাগুলো তাহলে হয়তো ঘটতো না। এই ঘটনাগুলো আমাদেরকে, দেশে তো আমাদের প্রচন্ড ভাবে একটা ক্ষতি হয়েছে তাদের এই সমন্বয়হীনতার কারণে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিতের কারণে। তাছাড়াও তারা যে কাজটা করলো, এই যে সেদিন যে ইয়েটা ইটালি থেকে ফেরত পাঠিয়ে দিল,
তার আগে আপনি যদি ধরেন, তার আগে আপনাকে চায়না থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স থেকে তারা আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। তার আগে আপনি দেখেন কোরিয়া, জাপান ফেরত দিয়ে দিয়েছে, কোরিয়া ফেরত দিয়ে দিয়েছে। এই বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে বাংলাদেশকে। বাংলাদেশ যেভাবে জেগে উঠেছিল, বাংলাদেশ যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল প্রতিটি ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, তো সেখান থেকে এদের কাজের জন্য বাংলাদেশের ভাবমূর্তি কতটা পিছিয়ে গেল। করোনা যত ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমি মনে করি এই দুর্নীতির বিষয়টি, এই দুর্নীতির বিষয়টি, এবং সেটি খতিয়ে দেখার প্রশ্নটি উঠেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদেরকে এখন গ্রেপ্তার করা হয়েছে, শাহেদকে গ্রেপ্তারের বিষয়টিও চলছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে জানতে চাই, এই রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে তো 2009 সাল থেকেই 32টি মামলা আছে। কিভাবে তিনি বারবার বিচার প্রক্রিয়াকে ফাঁকি দিয়ে বের হয়ে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত আছেন? বিচার প্রক্রিয়ায় কি কোনো ফাঁক রয়ে গেছে? হ্যাঁ, আমি প্লিজ কাকে প্রশ্ন, কাকে? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকেই। আচ্ছা, হ্যাঁ, না বিচার আসলে হয় কি জানেন, যে অনেকগুলো মামলাগুলো জানেন আমাদের দেশে ওই একই অর্থ জানা যে সে লাইসেন্সবিহীন, এবং এটা স্বাস্থ্য মন্ত্রণালয় খুব ভালো করেই জানে। তারপরেও এই লাইসেন্সবিহীন একটি হাসপাতালের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে চুক্তিতে গেল সেটা কিন্তু আমি এখনো বুঝতে অক্ষম। তো এইখানে একটাই যেটা উত্তর হতে পারে যে সেখানে দুর্নীতি কাজ করেছে, নাইলে 6 বছর লাইসেন্সহীন একটা হাসপাতালকে অবস্থাতেই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। নেটওয়ার্কটি একটু দুর্বল আছে মনে হয়, তারপরে আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক দুর্বল আছে তো শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি বলুন শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি বলুন, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি সম্ভবত শুনতে পাচ্ছেন না। আমি অ্যাডভোকেট ডক্টর মুমতাজ উদ্দিন মেহেদী আপনার কাছে আসতে চাই। এই যে বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম, যে বিচারের 32টি মামলা থাকার পরেও শাহেদের মতো লোক যখন পুলিশের সহায়তা নিয়ে বা পুলিশি ব্যবস্থার মধ্য দিয়েই তিনি যখন ঢাকার বাইরে ঘোরেন, 2016 সালে যখন সাবেক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তারপরেও তিনি পুলিশ প্রোটোকল নিয়ে আসলে তিনি ঢাকার বাইরে যান। এটি আসলে কোথায় ফাঁকটি রয়ে গেছে? তিনি কেন আসলে এতদিনও বিচার প্রক্রিয়ার আওতায় আসলেন না? ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, আমাদের দেশে যে ব্যক্তি যে অবস্থানে থাকার কথা তাকে সেই জায়গা দেওয়া হয় না। এটা হলো সবচেয়ে বড় ত্রুটি। মানে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো হয় না। যেমনি করে আজকের অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, উনি সুপ্রিম কোর্টের মানে বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, উনি কিন্তু প্রধান বিচারপতি হন নাই। প্রধান বিচারপতি যিনি হয়েছিলেন সবাই জানেন, এসকে সিনহা, যাকে পরবর্তীতে সরকার এবং দাবির মুখে, আমাদের দাবির মুখে পদত্যাগ করতে যিনি বাধ্য হয়েছিলেন। গেল একটা। আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা না, যিনি নাকি মহাপরিচালক, তার মহাপরিচালক হওয়ার কথা। কাজী গোড়ায় গলত। এই স্বাস্থ্যমন্ত্রী, এই স্বাস্থ্য মন্ত্রণালয়, এই অধিদপ্তর, তার অধীনে সাহেব এরকম অপকর্ম করবে না তো কি করবে? সাহেব এবং সাবরিনারা সৃষ্টি হবে না তো কি সৃষ্টি হবে? এই ব্যবস্থার কারণেই, এই ভুল ব্যবস্থা, ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণেই সাহেবদের মতো লোকের সৃষ্টি, দুর্নীতিবাজদের সৃষ্টি, সাবরিনাদের সৃষ্টি। আর সেই কারণেই সাহেবরা এই ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থায় ত্রুটিপূর্ণ লোকগুলো তাহলে কিভাবে আসে মূল জায়গাগুলোতে, দায়িত্বের জায়গাগুলোতে? তারা কিভাবে আসে? তারা আসে ওইভাবে, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা ব্যতীত আর কার সাথে সাহেবের ছবি নাই?
কার হাত ধরে ছবি তুলে নাই? কাজী সাহেব কত শক্তিশালী, এই 32টা মামলা থাকলে কি হবে? শাহেদ কত শক্তিশালী সেটি তো আমরা বিভিন্নভাবে দেখেছি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। আপনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী নিয়ে কথা বলছিলেন। মমতাজ উদ্দিন মেহেদী, ডক্টর মমতাজ উদ্দিন মেহেদী, আপনি ক্যামেরা শুনতে পাচ্ছেন? জি, আমার ওই জায়গাটাতেই প্রশ্ন, আপনি যে বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরে ত্রুটিপূর্ণ লোকগুলোকে বসানো হয়েছে, সেই ত্রুটিপূর্ণ লোকগুলো কিভাবে এসেছে সেই জায়গায়? হ্যাঁ, আমি তো বলতে চাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী নিজেই তো দুর্নীতির সাথে জড়িত, স্বাস্থ্য অধিদপ্তর জড়িত, মহাপরিচালক জড়িত, মাস্ক কেলেঙ্কারি, তারপরে যে পিপিএ, ডাক্তারদের সুরক্ষা, এই সবকিছু নিয়েই তো একটা বিরাট ত্রুটি, একটা গোজামিল, একটা দুর্নীতি হয়েছে। আর সেখানে এই যে সাহেব টেস্টের নামে, করোনা টেস্টের নামে যে দুর্নীতি করেছে, মানুষকে যেভাবে বলতে গেলে মেরে ফেলেছে, আর গোটা সমাজ ব্যবস্থাকে এই করোনার সময় ধ্বংস করে দিয়েছে, আর ঠিক ডাক্তার সাবরিনা ও তার ক্রিয়ানক হিসাবে কাজ করেছে, এই বিষয়গুলো সব একটার সাথে একটা জড়িত। কাজে আমরা কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম যখন করোনা এসেছিল তখনই। আমার মনে হয় আমাদের সাংবাদিকদের যারা নেতা এবং যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বাংলাদেশের, তারা অনেকে এই স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে অনেক কিছু লিখেছেন, এই স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে, মহাপরিচালক সম্পর্কে, এই অব্যবস্থা সম্পর্কে, কিন্তু সরকার সেই বিষয়ে কর্ণপাত করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী একজনই এই দেশে দেশপ্রেমিক, একজনই এই দেশে দূরদর্শী নেতৃত্ব, এবং যিনি গোটা দেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করেছেন, আর আমরাই তার ভাবমূর্তি এবং দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করছি, এই সাহেবরা নষ্ট করছে। এবং এই স্বাস্থ্যমন্ত্রীর মতো লোক যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে, তারা নষ্ট করছে। আরো যারা এই দেশে এমপি হয়, পাপুলের মতো এমপি হয় এই দেশে, যারা মানব পাচারে যুক্ত, তারপরে দেখেন আরো পাপিয়া থেকে শুরু করে, সম্রাট থেকে শুরু করে, জিকে শামীম থেকে শুরু করে, যাদের উত্থান হয়েছে হাইব্রিডরা বাংলাদেশের রাজনীতিতে, যাদের এই দেশে আওয়ামী লীগ করার কথা না, তারা আজকে অনেকে আওয়ামী লীগ করছে, আমাদের অনেক নেতাদের হাত ধরে তাদের রাজনীতিতে আগমন। এই সমস্ত রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতির কারণেই আজকে এই সাহেবরা আজকে সুযোগ পেয়েছে 32টা মামলা নিয়ে তারা ঘুরে বেড়াতে পারে, যেহেতু তাদের সম্পর্ক অনেক উচ্চ পর্যায়ে। কাজে আমি বলতে চাই এগুলো হওয়ার তো কথা ছিল না। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেটা আপনারা সবাই বুঝেন, আমরাও বুঝি। তবে এই সমাজ ব্যবস্থা আমরা চাই না, এরকম অবস্থা পরিবর্তন চাই। এই লুটেরা, দুর্নীতিবাজরা, এমপি দুর্নীতিবাজ লুটেরা, যারা নাকি খুনি ডাকাত, যারা নাকি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আপনি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চূড়ায় যারা বসে আছেন তারা দুর্নীতিগ্রস্ত। মেহেদী, আপনাকেই সেটি বলছি, ডক্টর মমতাজ উদ্দিন মেহেদী, যে সেই জায়গাটাতেই প্রশ্ন যে তারা ওই জায়গাটায় কিভাবে এখনো এত অভিযোগের পরেও বহাল তবিয়তে আছেন, এত অভিযোগ এত কিছুর পরেও আসলে এই জায়গায় কিভাবে আছেন তারা, সেই জায়গাটি যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করতেন। তারা অনেক পাওয়ারফুল, তাদের সম্পর্ক, তাদের শিকড় অনেক গভীরে। আমি তো বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর পরে আর যারা আছে প্রশাসনে বা ক্ষমতায় এবং দলের রাজনীতিতে, তারা সবাই বেচাকেনা হয়, তাদের কারণেই তারা এই সুযোগগুলা পেয়েছে। সততার অভাব, জবাবদিহিতার অভাব, জবাবদিহিতার অভাবের কথা আপনি বলছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছে আবার প্রশ্নটি নিয়ে আসতে চাই যে বিচার প্রক্রিয়ায় তারা ফাঁকি দিয়ে বারবার কিভাবে তারা পার পেয়ে যাচ্ছেন, তারাও কি বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে এই লোকগুলো? না, এটা কিন্তু বিচার প্রক্রিয়ার কোনো দোষ নয়। আদালত তো আদেশ দেবে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আদালত আদেশ দেবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, এরপর এটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব করাটা তো আদালতের আওতাধীনে নয়। আমার যেটা মনে হচ্ছে যে এই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিপত্তিশালী মানুষের প্রোটেকশনে বলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এইটাই আমার মনে হয়, কারণ এখন যেটা দেখতে পাচ্ছি সে অত্যন্ত প্রতিপত্তিশালী লোক ছিল, তার সাথে বহু
উপরতলার বহু মানুষের যোগাযোগ ছিল, সক্ষমতা ছিল, আমার মনে হয় তারাই তাকে বিভিন্ন মামলায় যাতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি ভবিষ্যতেও তারা এই মামলাগুলো থেকে পার পেয়ে যাবেন সেই মদতদাতাদের সহায়তায়? এটা সাময়িক হতে পারে, কিন্তু স্থায়ীভাবে হতে পারে না। কারণ একটা স্টেজে তো সে যদি আমাদের দেশের আইনে কোনো ব্যক্তি যদি পলাতক থাকে তারও কিন্তু বিচার হতে পারে, এই অ্যাবসেন্সিয়া ট্রায়াল যেটা। তো একটা স্টেজে তো আদালত, তবে এই জন্য প্রসিকিউশন টিমের কিন্তু বেশি সজাগ হতে হবে, তারাই তাদের এই বিষয়টি আদালতের নজরে আনতে হবে, তাহলে বিচার, তার অনুপস্থিতির বিচার হয়ে গেলে তার সাজা হয়ে যাবে। সুতরাং এই যে বেশি দিন ছিল কি এভাবে পালিয়ে থাকতে পারবে না, কারণ যতদিন তার বিচার প্রক্রিয়ার বাইরে থাকবেন প্রতারণার সুযোগগুলো বের হয়ে যাবে। তার মানে শাহেদের মতো এমন আরো যারা আছেন বা শাহেদ এবং সাবরিনাদের যারা মদতদাতা আছেন তাদেরকে নিশ্চয়ই এখন খুঁজে বের করা জরুরি, কি বলবেন? আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি। এখানে যে প্রাক্তন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আছেন, উনি একজন ঊর্ধ্বতন আমলা ছিলেন, ওনাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আজকে স্বাস্থ্য অধিদপ্তর যে ব্যাখ্যাটি দিয়েছে, এই ব্যাখ্যা আমি সোজা ভাষায় বলবো, এটি হচ্ছে তাদের অযোগ্যতার স্বীকারোক্তি। তারা স্বীকার করেছে যে দুটো কারণ দেখিয়েছে। একটি কারণ হলো যে হাসপাতালগুলো করোনা রোগী নিচ্ছিল না বলে তাদের সাথে একটি কম্প্রোমাইজ করতে হয়েছে। কম্প্রোমাইজ করে তারা এমন সব হাসপাতালকে সাথে চুক্তিবদ্ধ হয়েছে যেগুলো লাইসেন্স নাই, অর্থাৎ রিজেন্টের মতো হাসপাতালে। প্রথমে বলি, এই ধরনের চুক্তি কিন্তু চুক্তি আইনের দৃষ্টিতে বেআইনি এবং অচল। যাই হোক, সেটা তার চেয়ে বড় কথা হলো এইটার থেকে যে জিনিসটা প্রকাশ পায় সেটা হলো তাদের চরম দুর্বলতা। আমাদের 1982 সালের যে আইন রয়েছে, সেই আইনে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে যে কোনো হাসপাতালের লাইসেন্স স্বাস্থ্য মন্ত্রণালয় বাতিল করতে পারে বিভিন্ন কারণে, শর্ত ভঙ্গের কারণে। সম্প্রতি পশ্চিম বাংলায় কিন্তু হাসপাতালগুলো এই ধরনের থ্রেট দিয়েছিল, তারা রোগী নেবে না। মমতা ব্যানার্জি সোজা কথায় বলে দিয়েছেন যে রোগী না নিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে, তাদের হাসপাতাল অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণের ক্ষমতা কিন্তু আমাদের দেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে রয়েছে। সেই পরিস্থিতিতে হাসপাতালগুলো কিন্তু অধিগ্রহণ করা যায়। এই স্বাস্থ্য অধিদপ্তর না গেল বাতিল করতে, সমস্যা তো আইনে না, সমস্যা তো তাদের মানসিকতায়, তাদের নজরদারিতে, নাকি কোন জায়গায় আসলে সমস্যাটি? এটা হচ্ছে তাদের অজ্ঞতা, তাদের অযোগ্যতা এবং অজ্ঞতা, এবং এর সাথে নিশ্চয়ই আমি শিওর যে এর সাথে আর্থিক লেনদেনের বিষয় ইনভলভ আছে। এখন তাদের উচিত ছিল, যখন হাসপাতালগুলো বললো আমরা করোনা রোগী নেব না, তাদের উচিত ছিল বলা যে তোমাদের হাসপাতাল আমরা অধিগ্রহণ করব, তোমাদের লাইসেন্স আমরা বাদ করবো, তোমাদের যাতে প্র্যাকটিস করতে পারো না সেটা না করে তাদের যে ব্ল্যাকমেইলিং, হাসপাতালগুলোর ব্ল্যাকমেইলিং, আমাদের পয়সা তো আমরা রোগী নিব, সেই ব্ল্যাকমেইলিং এর কাছে তারা এই স্বাস্থ্য অধিদপ্তর ধরা দিল। এবং এখানে একটা কথা বলতে চাই, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু নারাজ কখনো ছিল না। তারা প্রমাণ করেছে যে তারা সম্মুখ যোদ্ধা হিসেবে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের কোনোদিনই আপত্তি ছিল না, যদিও তাদেরকে প্রপার যে প্রতিরক্ষা জিনিস আছে, প্রতিরক্ষা দ্রব্যাদি আছে, সেই দ্রব্যাদি দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তারা দেওয়া হয়নি এবং সেই সামগ্রী নিয়েও নানা ধরনের অনিয়ম হয়েছে। এবং আমরা যেটা বলতে পারি যে সেটা নিয়ে অনিয়ম হয়েছে। এবং আপনি বলছিলেন যে যেই জায়গাগুলোতে তাদের লাইসেন্স বাতিল করার কথা, সেই জায়গাগুলোতে তাদেরকে আরো বেশি, তাদের সাথে করোনা টেস্টের সুযোগ করে দিয়ে তাদেরকে প্রতারণার সুযোগটি আরো বেশি অবারিত করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা আরো আলাপ করব। আমাদের সাথে আপনারা চারজন অতিথি যুক্ত থাকুন, দর্শক আপনারাও যুক্ত থাকুন। নিচ্ছি একটি বিরতি, আশা করছি সঙ্গেই থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছিলাম এই প্রতারণা শেষ কোথায়, সেই শিরোনামে। ডক্টর জিয়া রহমান, অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনার কাছে আসতে চাই। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রিজেন্ট এবং
জেকেজির সাথে চুক্তি করার বিষয়ে যেই ব্যাখ্যা তারা দিলেন সেই ব্যাখ্যাটি নিয়ে কথা বলতে চাই। তারা ব্যাখ্যা দিয়েছেন যে রিজেন্টের মালিক শাহেদের সাথে তাদের কোনো পরিচয় ছিল না, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা এই ধরনের একটি চুক্তি করেছেন। যদিও সাবরিনার সাথে পরিচয় ছিল কিনা সেটি তারা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই কাজ নিয়ে সাবরিনার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কয়েক দফা চুক্তি হয়েছে, অভিযোগগুলো ছিল তারাও বলছিলেন, কিন্তু এরপরেও তারা আসলে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের সাথে চুক্তি করলেন। এটিকে আপনি কিভাবে দেখছেন ডক্টর জিয়া রহমান? এই কথাটি আলোচনা কিন্তু আমরা সবাই আলোচনা কম বেশি এগুলো করেছি, অলমোস্ট ইতিমধ্যেই করে ফেলেছি। মফিজুদ্দিন মেহেদী উনি একজন রাজনীতিবিদ, উনি একটা পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে উনি যে কথাগুলো বলছেন এগুলো খুবই প্রণিধানযোগ্য। এখন শাহেদের কথা বলছেন যে শাহেদের সাথে চুক্তি, দেখেন আমি একজন লেম্যান, আপনি যে কোনো একজন মানুষ শাহেদের যে হসপিটাল আছে সেটাকে যদি আপনি একটু ভিজিবলি দেখা যায় যেটা কোনো হসপিটালের কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারই এর মধ্যে নাই, এটা দেখে কোনো হসপিটালই মনে হয় না, এটা একটা ছোট একেবারে একটা পোর একটা বসত বাড়ির মতো মনে হচ্ছে। তাহলে একটা চুক্তি করার সময় তো মানুষ মিনিমাম জিনিসগুলো জানবে। আবার আপনার যে লাইসেন্স নাই এগুলো তো প্রিরিকুইজিট, এগুলো আপনি খতিয়ে দেখবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে আসলে যে কথাটা আমি বারবার বলছি যে একটা আনহোলি অ্যালায়েন্স, নেক্সাস, টাকা পয়সার লেনদেন, এবং এটা এত সহজ বাংলাদেশের মতো জায়গায়, এটা আমি বলছিলাম একটু হয়তো শক্ত করে বলছি সাধারণ মানুষের জন্য বোঝানোর জন্য, যে এই রাষ্ট্রের এই উপনিবেশিক কাঠামোর মধ্যে আমলাতন্ত্র এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ভাবে আছে যে মানে প্রধানমন্ত্রী তিনি রাত দিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন, কিন্তু তিনি একা করেও দেখা যাচ্ছে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার সমস্ত জায়গায় এই আনহোলি মানে অশুভ আকার গুলো রয়ে গেছে। ফলে আলটিমেটলি এটা কোনোভাবেই করা যাচ্ছে না। এখন এটা তো খুবই একটা হাস্যকর যুক্তি যে আপনি জানছেন একজন মানুষ চাকরি করছে, এটা তো আমরা যারা চাকরি করি আমরা চাইলেও তো কোনো জায়গায় অন্য কিছু করতে পারি না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, আমার কিছু নর্মস হচ্ছে, এখন এটা আমি হয়তো আমার নীতি নৈতিকতার জায়গা থেকে করছি, কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো, রেগুলেটরি বডিজ গুলো আছে যারা এগুলো করার সময় এগুলো খতিয়ে দেখে, এগুলো তো একেবারে স্বাভাবিক পন্থা। এটা আমি যেটা বলছিলাম, আপনি যে কথার মধ্যে বারবার আসছেন, আসলে এই ক্ষমতা যত কুক্ষিগত রাখা হবে, এটা যত ডিফিউজ করা হবে, তত বেশি কিন্তু এই ধরনের ঘটনার থেকে আপনি মুক্তি পাবেন। এখানে সবাই কম বেশি বাইরে গেছেন, বিদেশে গেছেন, আপনি আমেরিকাতে যান, কানাডা যান, অস্ট্রেলিয়া, ইউকেতে যান, আপনি আপনি যদি একটা ড্রাইভিং লাইসেন্স করতে যান, আপনি না হলে 100 থেকে 150টা আউটলেট পাবেন একটা শহরের মধ্যে, যেখানে যে আপনি আপনার টেস্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অথচ এই যে আপনার বিআরটিএস আপনি যে ক্ষমতাটা রেখে দিয়েছেন, সেখানে লাইন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ লাইন দিয়ে থাকে। সো আলটিমেটলি একটা মানুষের যে পরিমাণ ক্ষমতা সে দেখানোর সুযোগ পাচ্ছে এবং সে এভাবেই প্রত্যেকটি জায়গায় আপনার এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা, আপনি রেগুলেটরি বডিজের কাজ কি, তারা যদি এগুলো না দেখে, কেউ না কেউ তো এগুলো দেখতে হবে, কেউ না কেউ এগুলো দেখতে হবে। আপনি সেই জায়গায় কথা বলছেন, সেই জায়গায় সেই বিষয়টি নিয়ে আমি কাজী রিয়াজুল হক আপনার কাছে আসতে চাই। এই যে রিজেন্ট কিংবা আমরা জেকেজির কথা বলছি, তার বাইরেও আরও অনেক হাসপাতাল নমুনা সংগ্রহ করছে। সেই নমুনাগুলো বেসরকারি হাসপাতাল যে সংগ্রহ করছে, সেগুলো কি আদৌ স্বাস্থ্য অধিদপ্তরের কেউ নজরদারি করছে? যে রিপোর্টগুলো দেওয়া হচ্ছে কি আদৌ ঠিক কিনা, যারা যে টেকনোলজিস্ট যারা আছেন তারা এগুলো আসলে সঠিকভাবে নিচ্ছেন কিনা, তারা অভিজ্ঞ কিনা, এগুলো কি আসলেই জবাবদিহিতা কিংবা তাদের নজরদারির মধ্যে আছে কিনা বা থাকা উচিত কিনা? না, প্রথম কথা হচ্ছে তাদের, আপনার পরেরটাতে শুরু করি, তাদের তো অবশ্যই থাকতে হবে, কারণ একটা সরকারি চাকরিবিধিতে একটা জিনিস বলা আছে যে রুলস অফ বিজনেস, অ্যালোকেশন অফ বিজনেস অফ দ্য মিনিস্ট্রি, কোন মন্ত্রণালয়ের কি কি দায়িত্ব খুব স্পষ্টভাবে আইনে বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে বলতে হবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এগুলো সব দেখার দায়িত্ব হচ্ছে, স্বাস্থ্য সম্বন্ধে সব বিষয়ে দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থাৎ এই দায়িত্ব তো তারা কোনো ক্রমেই অ্যাভয়েড করতে পারে না, কারণ এই শপথ নিয়েই তো মন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী যখন শপথ নেন, তো অতএব তাদের অ্যাভয়েড করার কোনো উপায় নেই। আর আপনি প্রথমে যেটা বলেছিলেন সেটা তো আমাদের আগেই বলতে হয় যে আমরা এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, বিশেষ করে করোনাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তর বিকেম ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কি বলবো আর কি, খুব আলোচিত একটা মন্ত্রণালয় হয়ে দাঁড়ায় এই সময়, খুব স্বাভাবিকভাবেই।
এত বড় একটা মহামারী, এত বড় একটা দুর্যোগ, এটা মোকাবেলা করার দায়িত্ব তাদেরই মূল দায়িত্বটি। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখেছি তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাদের কোনো সুপারভিশন ছিল না, মানে কোনো মনিটরিং ছিল না, কোনো সুপারভিশন ছিল না। প্রতিটি ক্ষেত্রেই দেখেছি তাদের কোনো সার্থকতা আমরা কখনো দেখতে পাইনি, কোনো জায়গায় দেখতে পাইনি। উপরন্তু যেটা দেখেছি যে তাদের নিজেদের ভিতরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী একটা বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আর একটা বলছে। এই যে সরকারের ভাবমূর্তি, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অনেক কষ্টের গড়া, বাংলাদেশটা যেমন 30 লক্ষ লোক শহীদ হয়েছে, বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে মানুষকে জাগিয়ে তুলে দেশটা স্বাধীন করেছিলাম আমরা, ঠিক তেমনি ভাবে এই সরকারটাকে, বাংলাদেশের ভাবমূর্তিটা আমরা অনেকটা উপরে নিয়ে চলে যেতে পেরেছি, 10 বছর অনেকটা উপরে নিয়ে আসতে পারছিলাম। কিন্তু এদের কারণে দেশে এবং বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারা কিভাবে এই জায়গাটিতে আসলেন? সেই জায়গায় আসলে প্রশ্ন যে আওয়ামী লীগের এত বড় বড় মাপের সারির নেতারা যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এর আগে দেখেছেন, সেই জায়গায় আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আপনারাও অযোগ্য বলছেন। অ্যাডভোকেট ডক্টর মুমতাজ উদ্দিন মেহেদী, আপনি শুরুতেও বলছিলেন এই বিষয়টি নিয়ে, এই জায়গাটিতে এই যোগগুলো আসলে যদি অযোগ্য হয়ে থাকে তাহলে তাদের এই জায়গায় অবস্থান আসলে কতটা আসলেই হওয়া উচিত ছিল? আমি মনে করি এই সকল অযোগ্য অসৎ ব্যক্তিদেরকে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজি করা ঠিক হয় নাই, এবং তারা জবাবদিহিতার আওতায় তাদেরকে আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে, এবং তাদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতার কারণেই আজকে সাহেবদের মতো এবং সাবরিনাদের মতো কীটদের সৃষ্টি হয়েছে, এবং এরা একটা বাই প্রোডাক্ট। এই কারণে তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনার কথা বলছেন। অসংখ্য ধন্যবাদ। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে আসতে চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এদের মদতদাতার কথা, যাদের কথা বলা হয়েছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যারা এটি দায় এড়াতে পারেন না, তাদের সবাইকে কি বিচারের আওতায় আনা জরুরি, কিংবা বিচার প্রক্রিয়ার ফাঁক গলে তারা বের হওয়ারও কি সুযোগ আছে কিনা? দেখুন, ওই কালকে যে ব্যাখ্যাটা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তার প্রথম কারণটা যেটা দেখিয়েছে তাতে কিন্তু পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। তারা বলেছে যে আমরা করেছি এটা কারণ আমরা বাধ্য হয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা আমাদের করতে বলেছে। তার অর্থটা কি? তার পরিষ্কার অর্থ হলো এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি যারা, তারা দুর্নীতিগ্রস্ত হয়েই এই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। এখন আমি আগের কথাই আসি, 82 সনের আইন যেখানে অত্যন্ত স্পষ্ট ক্ষমতা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই হাসপাতালগুলোর লাইসেন্স বাতিল করার, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেখানে স্পষ্ট ক্ষমতা দিয়েছে এই পরিস্থিতিতে যে কোনো হাসপাতাল সাময়িকভাবে অধিগ্রহণ করার, সেখানে তারা সেই পথে না যে কেন এই প্রাইভেট হাসপাতালগুলোর ব্ল্যাকমেইলিং এর কাছে ধরা দিল। তো ধরা দেওয়ার একটা তো অযোগ্যতা তো আছে, যোগ্য হলে তারা বলতো, তারা যদি যোগ্যতা সম্পন্ন হলে বলতো। একটা ধমক দিলেই কোনো হাসপাতাল আসলে দখল করার প্রয়োজন হতো না, একটি ধমক দিলেই কিন্তু এরা সব লেজ গুটিয়ে। এটা কি শুধুই অযোগ্যতা? এটা কি শুধুই অযোগ্যতা? যোগসাজশ আছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই সেটা আজকে ওই ব্যাখ্যা থেকেই তো পরিষ্কার। ব্যাখ্যা যখন বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিদের নির্দেশে আমরা করেছি, এর অর্থটা কি? পরিষ্কার অর্থ হলো সেখানে লেনদেন হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের লেনদেন হয়েছে। তার মানে যাদের কথায় তারা এই চুক্তি করেছেন তারাও তো শাস্তির আওতায় আসা জরুরি, কি বলেন? অবশ্যই অবশ্যই, সবই তো বেআইনি। চুক্তি আইনের, যেটা আমি বললাম, চুক্তি আইনের চুক্তি বেআইনি, অচল চুক্তি করেছে, যেখানে তারা 6 বছর লাইসেন্স ছাড়া হাসপাতাল চালানোর জন্য এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে, সেটা না করে সেই অবৈধ হাসপাতালের সাথে, আমি অবৈধই বলছি কারণ লাইসেন্স নেই, তাই এগুলো অবৈধ। অবশ্যই সেখানে দুর্নীতি তো অত্যন্ত স্পষ্ট। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, দুর্নীতি তো অত্যন্ত স্পষ্ট। আমার মনে হয় এখানে দুর্নীতি প্রমাণ করা কোনো কঠিন হবে না, এবং আমি বিশ্বাস করি
যে দুর্নীতির মামলা করা হলে এরা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতেও পারবে না। আমি কিন্তু দুর্নীতি দমন কমিশনের উপর বেশ আস্থাশীল এই অর্থে যে তারা বেশ কিছু মামলা করেছে, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিদের সাথে মামলা করেছে, অনেকের সাজা হয়েছে। খালেদা জিয়ার শাস্তিতে একটা বড় উদাহরণ। তো তারা কিন্তু অনেক খুব ইফেক্টিভ মেজার নিয়েছে, অনেকের কিন্তু সাজা হয়েছে, অনেকেরই সাজা হয়েছে এবং সামনের দিনও যেন সাজা হয় সেই কথা আপনি বলছেন। কাজী রিয়াজুল হক, এক কথায় আপনার কাছ থেকে আপনার কাছ থেকে শেষ মন্তব্যটি জানবো যে যারা শুধুমাত্র শাহেদ সাবরিনা কিনা নাকি এদের পেছনে যারা আছেন বড় বড় মদতদাতা তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে? না, সেটা কারণটা হচ্ছে যে শাহেদ সাবরিনা তো নতুন কিছু না, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন না পর্যন্ত আমরা একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করতে না পারবো, আমাদের গোড়ায় যদি গলদ থাকে, মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে সেখানে যদি গলদ থাকে, শুধু গলদটা তো আমি বলবো না, এখানে অযোগ্যতা এবং গোড়ায় গলদ রেখে আসলে পুরো সিস্টেমকে ঠিক করা সম্ভব না, সেটি আপনি বলছেন। অসংখ্য ধন্যবাদ কাজী রিয়াজুল হক, অধ্যাপক ডক্টর জিয়া রহমান, অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন মেহেদী এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাদের চারজনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ 24, আজ এখানেই শেষ করছি।